আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। তো প্রিয় দর্শক, আজকে আমি আমার এক্সপিরিয়েন্স গুলো আজকে শেয়ার করব। বিষয়টা হচ্ছে আমি অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে লন্ডন ক্যাম্পাস আমি আজকে ক্যাশ লেটার রিসিভ করেছি। তো এই ক্যাশ লেটার পাওয়ার পূর্ব পর্যন্ত বা ক্যাশ লেটার পেতে আমাকে কি কি বিষয়গুলো ফেস করতে হয়েছে, এই ক্যাশ লেটার পাওয়া পর্যন্ত সকল ধরনের এক্সপিরিয়েন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে। আমার যে বিষয়গুলো ভুল হয়েছে এই ভুলগুলো যেন আপনাদের না হয়, এবং প্রিকাস ইন্টারভিউ সম্পর্কে আজকে আলোচনা করব, এবং ক্যাশ লেটার পেতে গেলে কোন কোন বিষয় আপনাদের ফেস করা লাগতে পারে, এবং ওই বিষয়গুলো আপনারা যখন ফেস করবেন তখন ওই বিষয়গুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওর শুরুতে চলে যাই। একটু একদম অফার লেটার থেকে শুরু করি। অফার লেটার কিভাবে কিভাবে পেয়েছি এই বিষয়গুলো থেকে একটু আজকে আলোচনা করে নিই। প্রথমে বলি যে ইউকে স্টুডেন্ট হিসেবে যখন আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো এজেন্সি আপনার কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ, কোনো ধরনের টাকা পয়সা আপনার কাছ থেকে নেবে না। কারণ তারা ইউনিভার্সিটি থেকে তারা কমিশন পায়। ঠিক আছে, এটা এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের কমিশন দিয়ে থাকে এজেন্সিগুলোকে। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কোনো এজেন্সি টাকা পয়সা চায়, সেক্ষেত্রে আপনারা বিষয়টা অ্যাভয়েড করবেন। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার কাছ থেকে কি কি ডকুমেন্টস নেবে: আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেট, এবং হচ্ছে আপনার যদি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে এমওআই, আর যদি আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আইএলটিএস সার্টিফিকেট। এগুলো তো বিষয় বেসিক 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 জিনিস। এখন একটা এই বেসিক জিনিসের ভিতরে আমি একটা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে। ইটস ইম্পর্টেন্ট। আপনি যদি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে আপনি কমপ্লিশন সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট একটা নিয়ে থাকবেন। এটা হচ্ছে গিয়ে আপনাকে এই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আপনাকে লিখে দিবে যে আপনি ইউনিভার্সিটি থেকে কোর্স শেষ করেছেন, এবং নেক্সট যে কনভোকেশন হবে ওই কনভোকেশনে আপনি অরিজিনাল সার্টিফিকেটটা পাবেন। এই কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা আপনি আবেদন আবেদন করার সময় আপনি ইউনিভার্সিটিতে একবারে দিয়ে দিবেন। যদি এটা আপনি না দেন, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি আপনাকে আবার মেল করবে যে কনভোকেশন, আপনি যে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছেন, আপনাকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে। যখন ওনারা এটা আবার আপনার কাছে আবার চাবে, সেক্ষেত্রে সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি যখন প্রফেশনাল সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি এই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আপনার সাথে দিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি অনার্স করে থাকেন, সেক্ষেত্রে ভার্সিটি থেকে 2 জন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার আপনাকে রাখতে হবে। মাস্ট, মিনিমাম 2 জনের লাগবে। তো আপনি ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল সার্টিফিকেট নেবেন, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নেবেন, এমওআই নেবেন, এবং 2জন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার নিয়ে আপনি ভার্সিটি থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি প্রিকাস ইন্টারভিউ নেয়, ঠিক আছে, ওই প্রিকাস ইন্টারভিউ নিলে ইন্টারভিউ জন্য আপনাকে পেমেন্ট করতে হবে অবশ্যই। অনেক এজেন্সি বলে আপনাকে যে আপনি 1000 পাউন্ড দিয়ে আপনি ইউনিভার্সিটি থেকে প্রিকাস ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে, আবার অনেক ইউনিভার্সিটি আপনাকে ফিক্সড করে দিবে যে 5500 বা 8100 পাউন্ড দিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি অফার লেটারে আপনার লেখা থাকবে যে আপনাকে প্রিকাস ইন্টারভিউর জন্য আপনাকে কত কত টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওই টাকাটা পেমেন্ট করে দিবেন, 8100 বা 5500 বা 10,000 পাউন্ড, যাই করতে হয় এটা আপনি পেমেন্ট করে দিয়ে প্রিকাস ইন্টারভিউতে বসে যাবেন। তো পেমেন্ট করার সময় অবশ্যই আপনার আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। আপনি অন্য কারো এজেন্সির অ্যাকাউন্ট থেকে বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন না, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করবেন। সেই ক্ষেত্রে রিফান্ড, যখন আপনি রিফান্ড পাবেন, যদি কোনো কারণে না যেতে পারেন, রিফান্ড আপনার অ্যাকাউন্টে চলে আসবে। টাকাটা অন্য কারো কাছে যাবে না, অন্য কারো পিছনে আপনাকে ঘুরতে হবে না টাকার জন্য। টাকা আপনি যখনই পান, টাকা পাইতে মিনিমাম 28 দিনের মতো সময় লাগে। 28 দিন আর 28 ওয়ার্কিং ডেজ লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে 2 মাস আর 1.5 মাসের মতো সময় লেগে যায় টাকাটা আসতে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন প্রিকাস ইন্টারভিউ দিবেন, আপনি ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। ইন্টারভিউ পাস করার পরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, এই বিষয়গুলো দিতে হবে। ও আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যখন অফার লেটার পাবেন, তখনই আপনি হচ্ছে ব্যাংক রেডি করে ফেলবেন। আপনি এফডিআর করেন আর সেভিংস করেন, ওই ইউনিভার্সিটিতে কোন কোন ব্যাংক অ্যাকসেপ্ট করে, এজেন্সিতে কথা বললে ওই সব ব্যাংক থেকে আপনি এফডিআর করেন বা সেভিংস করেন। মিনিমাম 40-45 লাখ টাকা আপনি অ্যাকাউন্টে রাখবেন।
ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে এজেন্সিতে কথা বলে নেবেন যে আপনি প্রিকাস্টের জন্য কত টাকা দিবেন, আপনার ক্যাশ লেটার পাইতে কত টাকা দিতে হবে, আপনার অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম থাকতে হবে, যা বলবে ওর থেকে 4-5 লাখ টাকা বেশি রাখবেন আপনার অ্যাকাউন্টে। ওইটা ওই আপনি অফার লেটার পাওয়ার পরে আপনি ওই ব্যাংকটা স্টার্ট করে দিবেন। কারণ ক্যাশ লেটার পাওয়ার পড়বে বা প্রিকাস ইন্টারভিউর আগে যদি আপনি আপনার ব্যাংক রেডি এটা আপনি ডকুমেন্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনার 2-3 দিনের ভিতরে আপনার যখন ব্যাংক রেডি থাকবে আপনাকে ক্যাশ লেটার দিয়ে দিবে। আর ব্যাংক রেডি না থাকলে ক্যাশ লেটার দেবে না। আপনি যদি মনে করেন যে ইন্টারভিউ পাস করলে পরে আমি ব্যাংক স্টার্ট করব, তাহলে কিন্তু ক্যাশ লেটার পাইতে আপনাকে অনেক সময় লাগবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি ওই সময় নষ্ট করবেন না। আপনি চিন্তা করেন আমার প্রিকাস ইন্টারভিউ পাস করবেন, পাস করার ভিতরে যাতে আমরা 2-1 দিনের ভিতরে যাতে আপনার ব্যাংকটা রেডি হয়ে যায় বা ব্যাংক রেডি করে পরে প্রিকাস ইন্টারভিউ দিবেন। এমন হচ্ছে কি আপনি বিষয়টা ওইভাবে স্টার্ট করবেন। কারণ আপনি যত দ্রুত ক্যাশ লেটার পাবেন তত দ্রুত আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রয়োজনে 2 মাস আগে ভাই আপনি ভিসা হাতে রাখেন। ভিসা পান আর না পান যেন 2 মাস আগে আপনি ভিসা আবেদন করতে পারেন। অনেক সময় কি হয় আপনি ভিসা পেয়ে গেছেন কিন্তু আপনার হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে গেছে, আপনার আর যেতে পারবেন না, তারা এক্সটেনশন করে না। এই সমস্যাগুলো ফেস করতে বা ফেস না করতে চাইলে আপনি দ্রুত ইন্টারভিউ দিয়ে দিবেন। প্রয়োজনে এক ইনটেক পরে আপনি আবেদন করেন। তাড়াহুড়া প্রেশার এই বিষয়গুলো যেন আপনি না নেন বা এই প্রেশারে আপনি না পড়েন। তো প্রিকাস ইন্টারভিউটা আপনি ভালো করে প্রিপারেশন নেবেন, ভালো ভিডিওগুলো দেখবেন। প্রিকাস ইন্টারভিউ নিয়ে আমি অন্য সব ভিডিও বানিয়েছি আমার অ্যাকাউন্টে, আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন। বা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট বক্সে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? তো যখন আপনি প্রিকাস ইন্টারভিউ আপনার হয়ে যাবে, যেমন বিষয়টা উল্লেখ করলাম যে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে ব্যাংক রেডি করতে, এবং ব্যাংক যখন রেডি করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়া একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার ওপেনিং ব্যালেন্স 0-0 না থাকে। যেমন আজকে আপনি ব্যাংক ওপেন করছেন, এই ডেট থেকে স্টেটমেন্ট নিলে কিন্তু ওপেনিং ব্যালেন্স 0-0 আসবে। তো আমরা 2-4-5 দিন পরে আপনি ব্যাংক স্টেটমেন্ট শুরু করেন বা স্টেটমেন্টটা নেন, সেক্ষেত্রে 0-0 ব্যালেন্স আসবে না। তো ব্যাংক ওপেনিং যেন 0-0 ব্যালেন্স না থাকে স্টেটমেন্টে, এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি সলভেন্সি সার্টিফিকেটটা নেবেন, ওই সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই আপনি উল্লেখ রাখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা যদি এফডিআর করে থাকেন, এই অ্যাকাউন্টটা আপনাকে 2-3 লাইন মেনশন করে লিখে নিতে হবে যে আপনার এই অ্যাকাউন্টটা তারা ফ্রিজ করে রাখা নেই, এই টাকাটা আপনার, আপনি যে কোনো মুহূর্তে এই টাকা আপনি পড়াশোনার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এই টাকার এই অ্যাকাউন্টের যে টাকাটা এটা আপনার কোনোভাবে ব্যাংক লিন করে রাখে নাই বা ফ্রিজ করে রাখা নাই, এইভাবে উক্তিতে আপনি স্টেটমেন্টে স্টেটমেন্ট এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যাংকে দিবে না নর্মালি। আপনি যখন বলবেন তখন আপনারা এই বিষয়গুলো আপনার হচ্ছে গিয়া ব্যাংক স্টেটমেন্টে ওনারা সলভেন্সিতে মেনশন করে দিবে। যদি এই বিষয়টা মেনশন না থাকে আপনার কাছ থেকে কিন্তু ইউনিভার্সিটি আবার সলভেন্সি সার্টিফিকেট চাবে, ব্যাংক স্টেটমেন্ট চাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় বেশি লাগবে। আবার আপনি ইউনিভার্সিটি দিলেন, ইউনিভার্সিটি এক সপ্তাহ পর আপনাকে রেসপন্স করলো, আপনি আবার ব্যাংক স্টেটমেন্ট দিলেন, আবার জমা দিলেন, দুই সপ্তাহের মতো সময় আপনার কাছ থেকে শেষ। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এই বিষয়গুলো আমার হয়েছে, আমি অনেক লেন্দি হয়েছি, অনেক সময় আমি এই কারণে ক্যাশ লেটার পাইতে আমার লেট হয়েছে। আজকে যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতেছি, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার ক্ষেত্রে, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। এবং আরো পরবর্তী যে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করি, আমার যখন ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ দেওয়ার 2 ঘন্টার মধ্যে আমার হচ্ছে ইন্টারভিউ রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? কোনো কারণে মিস্টেক হওয়ার কারণে তারা আমার কাছ থেকে আবার ইন্টারভিউ নিছে, ইন্টারভিউ লিঙ্ক দিছে, ইন্টারভিউ আবার আমি দিছি, ওটা তো পাস করছি। ঠিক আছে? কিন্তু আমি পরে ভাই ইউনিভার্সিটিতে মেল করলাম যে আমার 2বার ইন্টারভিউ নেওয়ার রিজনটা কি। পরে বলছে যে কনফিউশনের কারণে ওনারা আমার ইন্টারভিউ 2বার নিয়ে নিছে, কিন্তু এটা ওনাদের ভুল হয়েছে, 2বার নেওয়া ঠিক হয় নাই। ওনারা একবারে নিতে চাইছিল কিন্তু কোনো মিস্টেকের কারণে ওনারা ইন্টারভিউ 2বার নিয়ে ফেলছে। তো কোনো কারণে যদি ফেল হয়ে যেতাম সে কিন্তু আমারই সমস্যা হয়ে যেত। আপনারা এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা ডিরেক্টলি ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন, ইউনিভার্সিটি মেল করবেন, ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই রিপ্লাই দিবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন এজেন্সিতে আপনার ফাইলগুলো দিবেন ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য, তখন আপনার ইমেল অ্যাড্রেসটা এজেন্সিকে দিবেন এবং অবশ্যই বলে দিবেন যে আপনারা যখন আমার অফার লেটারটা নেবেন, ভার্সিটি অ্যাপ্লাই করবেন, অবশ্যই স্টুডেন্ট ইমেলটা, আমার ইমেলটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? এজেন্সি আলাদা করে কি আপনার নাম দিয়ে ওনার একটা ফেক ইমেল অ্যাড্রেস খুলে ওনারা ওই ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ফাইলটা ওপেন করে। সেক্ষেত্রে যত সব ইমেল, যত সব ইনফরমেশন, যত মেল আগে এজেন্সি পায়। ঠিক আছে? তখন এজেন্সি মন চাইলে আপনাকে দিবে, মন চাইলে না দিবে, বা ওনাদের কোনো ত্রুটির কারণে আপনি একটা যে কোনো ইনফরমেশন আপনারা মিস করতে পারেন।
এমন একটা ভুল হওয়ার কারণে আমার একটা ইনটেক মিস হয়েছে। তো এজেন্সিদের অবশ্যই বলে দিবেন যেন আপনার মেলটা স্টুডেন্ট মেল হিসেবে ব্যবহার করে আপনার নামে যেন একটা ফেক ইমেল অ্যাড্রেস ওনারা না ওপেন করে। এটা কিন্তু একটা ইলিগাল কাজ, এজেন্সি আলাদা এটা কিন্তু করে থাকে। তা আপনি অবশ্যই এজেন্সিকে বলে দিবেন যেন আপনাকে আপনার মেল যেন ওনারা ইউজ করে, ওনারা যেন আপনার ফেক মেল না ওপেন করে। এটা কিন্তু অনেকবার আপনাদের বলতেছি, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ক্যাশ লেটার পেয়ে যাবেন, ক্যাশ লেটার পাওয়ার পরে আপনি যখন ইন্টারভিউ পাস করে ফেলবেন, ইন্টারভিউ পাস করার পরে আপনার হচ্ছে গিয়ে আপনার যখন ইন্টারভিউ পাস করছেন তার মানে আপনি ক্যাশ লেটার পেতে যাচ্ছেন খুব ভেরি সুন। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যে অ্যাকাউন্টের কার্ড দিয়ে আপনি আইএচএস ফি, ভিসা ফি এগুলো খুব ইজিলি দিতে পারবেন। অনেক ব্যাংকের কার্ড থেকে এই ফিস গুলো দেওয়া অনেক টাফ, অনেক লেন্দি প্রসেস, অনেক হ্যাসেল করে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে আপনারা যদি ভিসা সিগনেচার ডেবিট কার্ডটা নিতে পারেন এবং আপনি ডলার ইনভেস্ট করে নেন, $12,000 পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। যদি ডলার ইনভেস্ট করে নেন সেক্ষেত্রে আপনি এই কার্ডের থ্রুতে আপনি খুব ইজিলি ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি আপনি দিতে পারবেন। আরেকটা বিষয় বলে দেই, যত ধরনের ফিস আছে, যত ধরনের টাকা লেনদেন আছে, সব নিজের কার্ড দিয়ে আপনারা করবেন, অন্য কাউকে এগুলো করতে দিবেন না। আর কোনো কারণে ভিসা রিভিউজ হলে রিফান্ড গুলো আসলে আপনার কার্ডে যেন আসে। এইসব রিফান্ড যদি এজেন্সির কাছে যায়, ওনারা অনেক ধরনের চার্জ কাটবে, এটা তাল বাহানা করে আপনার টাকা ঘুরে টুরে দিবে, এই সমস্যাগুলো হতে পারে। যাই হোক, আমি ভিডিও ভিডিও করতে বসছি যে এই বিষয়গুলো আমার মাথাতে আসছে, আমি ডিরেক্টলি এগুলো বিষয় আলোচনা করছি, কোনো বিষয় মিস হয়ে যেতে পারে। এর ভিতরে যদি আমি কোনো কিছু মিস করে থাকি বা আপনারা জানতে চান আমি ভিডিওতে শেয়ার করি নাই, সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই ইউটিউবের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা জানতে চাইবেন, আমি অবশ্যই অথবা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলি বা ভিডিওর মাধ্যমে বলি, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আগামীকাল রবিবার, আগামীকাল আমি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে যে আমার যে ইন্টারন্যাশনালি পেমেন্ট করব, ভিসা ফি, আইএচএস ফি এগুলো প্রদান করব। যদি অ্যাপ্রুভাল পাই, অ্যাপ্রুভাল পেলে আমি আগামীকালকে ভিসা ফি এবং ইন্স্যুরেন্স ফি আবেদন টাকা জমা দিয়ে দিব, টাকা পেমেন্ট করে দিব, অথবা বায়োমেট্রিক ডেট নিয়ে বায়োমেট্রিক দিয়ে দিব। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভিসাটা পাই। তো আমার এখানে আর যেই যেই আমি এক্সপিরিয়েন্স গুলো আমি আপনাদের সাথে চেষ্টা করবো আমার সকল ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে, কারণ যদি এমন ভিডিও আমি পাইতাম, আমি এই বিষয়গুলো জানতে পারতাম আগে থেকে, তাহলে আমার অনেক কিছু বিষয় ইজি হইতো, একটা কাজ আমার দুইবার করতে হইতো না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে সকলে সুন্দরভাবে। আমি যে বিষয়গুলো শেয়ার করলাম আপনাদের সাথে, অনেক বিষয়, এই বিষয় ছোট হইতে পারে কিন্তু এগুলো কিন্তু অনেক বড় ধরনের ইস্যু হয়ে যায় ভাই। ঠিক আছে, যেমন স্টুডেন্ট মেলের জায়গায় যদি আপনার মেল না দিয়ে অন্য কারণ মেল, অন্য একটা ফেক মেল দিয়ে আপনার ভিসাটা বা অফার লেটারটা আনে, সে কিন্তু অনেক ধরনের কিন্তু সমস্যা হবে ভাই। আপনার কাছে কোনো মেল পাবেন না, কোনো আপডেট পাবেন না, কি হইতেছে না হচ্ছে আপনি জানতে পারবেন না। আপনি ইউনিভার্সিটি মেল করলে আপনার মেলে তারা উত্তর দিবে না, কারণ এটা আপনার রিকগনাইজড মেল না। আরেকটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন কিভাবে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, বা প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে কোর্স কম্বিনেশন সার্টিফিকেট, পরে রেকমেন্ডেশন লেটার, প্রিকাস ইন্টারভিউটা খুব ভালোভাবে দিবেন। প্রিকাস ইন্টারভিউ নিয়ে অনেক ভিডিও করেছি, ওই ভিডিওগুলো দেখবেন। প্রিকাস ইন্টারভিউ নিয়ে আমি আরো ভিডিও বানাবো, আরো যেন প্রিকাস ইন্টারভিউ সম্পর্কে মানুষ জানতে পারে খুব ইজিলি। তো যাই হোক, আবার বললাম ভিডিওটা শেয়ার এই পর্যন্ত ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না। আপনারা ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।